বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের প্রভাতী অনুষ্ঠানে স্বাগত জানিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন। কারণ আমরা যে ভিডিওটা করি অনেক ব্যস্ততার মধ্যে আমাদের করতে হয় এবং সেটা আপনাদের সামনে উপস্থাপন করি। এমন কিছু সংবাদ, এমন কিছু খবর যেটা তথাকথিত বাংলা মিডিয়ায় পাওয়াটা কঠিন হয়ে যায়। হয়তো অনেকেই আমাকে এ নিয়ে প্রশ্ন করেন যে আপনি এসব অনেকে বলেন আলতু ফালতু খবর পান কোথায়, অনেকে বলেন এই খবরগুলো কোথা থেকে আমদানি করলেন। কোথাও আমদানি হয় খবর খবরের মতোই আছে। তো আপনারা জানেন যে বিগত কয়েকদিন ধরে সুপ্রিম কোর্ট বনাম বিজেপির একটা মনে হচ্ছে লড়াই চলছে, সংঘাত তীব্র হয়েছে। সোশ্যাল মিডিয়াতে ওয়াকফ আইন নিয়ে শুনানি চলাকালীন সময়ে বা তারপরে আমরা দেখলাম নানাভাবে সঞ্জীব খান্না প্রধান বিচারপতি এবং তার সুপ্রিম কোর্টকে নানাভাবে ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে। কেউ কেউ বলছে এই সুপ্রিম কোর্ট প্রতিবেশী কোনো একটা রাষ্ট্রের সুপ্রিম কোর্টের সঙ্গে তুলনা করা হচ্ছে, বা আমরা আবার কেউ এটা বলছে সারিয়া আদালত হয়ে গেছে, এই সুপ্রিম কোর্ট সেই সুপ্রিম কোর্ট নেই আর। কারণ সুপ্রিম কোর্ট কিছু মৌলিক প্রশ্ন তুলেছে ওয়াকফ আইন নিয়ে। যে মৌলিক প্রশ্নগুলো আমরা প্রথমে তুলেছিলাম, আমরা দাবি করছিলাম, আমরা বলে আসছিলাম যে ভারতের সংবিধানের যে মৌলিক ধারা আছে, যে মৌলিক ফান্ডামেন্টাল রাইটস আছে, সেই রাইটে, সেই অধিকারে কোথাও একটা হস্তক্ষেপ হচ্ছে। কারণ আমাদের সকলের মনে রাখতে হবে যে সংবিধানের মৌলিক কাঠামোর কোনো পরিবর্তন করে কোনো আইন তৈরি করা ভারতবর্ষে যাবে না। সংবিধান অবশ্যই, সংবিধানের কিছু ধারা পরিবর্তন হতে পারে, কিন্তু মূল কাঠামোর পরিবর্তন হবে না। এ কথাটা পরিষ্কারভাবে সংবিধানে লেখা আছে এবং এ কথাটা সংবিধান প্রণেতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকর বলে গেছেন। সুতরাং স্বাভাবিকভাবেই সংবিধানের বিধিবদ্ধ যে সংবিধান আমাদের দেশে রয়েছে, সেই বিধিবদ্ধ সংবিধানের কোথাও লঙ্ঘন হচ্ছে কিনা আইন, এটা দেখার দায়িত্ব দেশের শীর্ষ আদালতের। এটা আমরা সকলেই জানি। কিন্তু আমরা দেখলাম যে শীর্ষ আদালতকে কটাক্ষ করা হচ্ছে। প্রথমে কটাক্ষটা শুরু করলেন গত বৃহস্পতিবার, সেটা শুরু করলেন আমাদের দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। নিজে একজন আইনজীবী, আইনের সব পরিভাষা তার জানা আছে এবং সংবিধানটাও খুব ভালো করে জানেন। 142 নম্বর ধারাটা কেন প্রয়োগ করে সুপ্রিম কোর্ট সেটাও তিনি জানেন। অথচ তিনি বললেন যে 142 নম্বর ধারাকে কাজে লাগিয়ে সুপ্রিম কোর্ট নিউক্লিয়ার মিসাইল ছুড়ছে, সুপার পার্লামেন্ট বসাচ্ছে। এবং তিনি বললেন এই কথাটা, আমাদেরকে শুনতে হলো। তাহলে বলুন তো, আমরা যদি এই কথাটা বলি 142 নম্বর এই ধারার বলেই তো বাবরি মসজিদের জায়গাটাকে রাম মন্দিরকে দেওয়া হয়েছিল, সুপ্রিম কোর্ট তার নিজস্ব ক্ষমতা প্রয়োগ করে। তাহলে বলুন, তখন তো আপনাদের ভালো লেগেছিল। এবং আমরা জানি যে এই ধরনের কথাবার্তা বললে অনেকে অনেক কথা আমাকে বলবেন, কিন্তু কি করব, সংবিধান বাঁচাতে হবে, সংবিধানের স্বার্থে লড়াইটা করতে হবে। আপনারা সকলেই জানেন যে আমরা 2024-এর লোকসভা নির্বাচনের স্লোগানই ছিল সংবিধান বাঁচাও। তখন কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বলেছিলেন যে সংবিধান ধ্বংস করেছে কংগ্রেস, আমরা নয়। কিন্তু কংগ্রেসের দাবি ছিল সংবিধানকে পাল্টে দিবে যদি বেশি এমপি নিয়ে ক্ষমতায় আসে, সংখ্যাগরিষ্ঠ এমপি নিয়ে যদি ক্ষমতায় আসে, তাহলে মোদী সরকার পুরো কিছু সংবিধানকেই পাল্টে দেবেন। এটা তো পরিষ্কারভাবে আজকের দিনে স্পষ্ট করে ধরা দিচ্ছে যে সংবিধান পাল্টানোর একটা ছক ছিল। ভাগ্যিস মোদী 240-এ আটকে গেছে। এটা যদি 300 বা 350 বা কি বার 400 পার হয়ে যেত, তাহলে এদেশের সংখ্যালঘু, এদেশের দলিত, এদেশের আদিবাসী সমাজের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হতো। এবং আজকে আমি এই পর্দার সামনে বসে আপনাদের সামনে কথা বলতে পারতাম কিনা যথেষ্ট সন্দেহ ছিল। কিন্তু ভাগ্যিস দেশের মানুষ 240-এ নামিয়ে এনেছে বিজেপিকে, এটাই আমাদের রক্ষে। তাহলে এতক্ষণে সংবিধান পাল্টে যেত, এ নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নেই। তাদের কাজকর্মেই সেটা প্রমাণ করছে। আবার আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টকে
ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ উপরাষ্ট্রপতি নিশানা করার পরই বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে সহ আরও দুজন সাংসদ, রাজ্যসভার একজন, লোকসভার দুজন সাংসদ সেখানে মন্তব্য করলেন এবং তারা সেখানে তারা কিছু অপ্রীতিকর মন্তব্য। নিশিকান্ত দুবে তো বললেন তাহলে সুপ্রিম কোর্ট থাকুক, বিধানসভা লোকসভা রেখে লাভ নেই, ওরাই চালাক দেশ। এবং এটাও বললেন ধর্মীয় যুদ্ধ শুরু করে দিচ্ছে, গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। যদি গৃহযুদ্ধ শুরু হয়ে যায় তাহলে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেন তিনি জানতে পারছেন না, গৃহযুদ্ধ শুরু করে দিচ্ছে সুপ্রিম কোর্ট। কত অদ্ভুত একটা নিশানা, অদ্ভুত একটা সংবিধানের উপর আঘাত নিশিকান্ত দুবের মতো বেশ কয়েকবারের সাংসদকে সামনে রেখে করা হলো এবং তার সঙ্গে অন্যান্যরাও কথা বলতে শুরু করলো, যেটা এক কথায় সংবিধান বিরোধী, দেশের সংবিধানের ন্যায় নীতিকে বিসর্জন দিয়েছে বিজেপি। যাই হোক, একথা বলার পর দেখা গেল তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হলো না। বিজেপি নেতারা বললেন, বিজেপির সভাপতি, জাতীয় সভাপতি বললেন এর সঙ্গে ওটা ওদের ব্যক্তিগত মতামত, এর সঙ্গে পার্টির কোনো মতামত নেই, পার্টি এই মতামতের সঙ্গে সহমত পোষণ করছেন না। এই কথাটা বলে দায় এড়িয়ে গেলেন মানে বিজেপির জাতীয় নেতা, জাতীয় সভাপতি জেপি নাড্ডা, জগৎ প্রকাশ নাড্ডা। এবার দেখুন, সুপ্রিম কোর্ট গত সপ্তাহে কয়েকটি প্রশ্ন করেছিল, সেই প্রশ্নগুলো দিয়ে তিনি আটকে দিয়েছিল এই বিলটাকে এবং তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি 3টে জায়গায় আঘাত দিয়েছেন, যে 3টে জায়গায় কাজ করতে বারণ করেছেন। যে ওয়াকআপ সম্পত্তি যেগুলো 1995 সালের আইন অনুসারে ওয়াকআপ সম্পত্তি অধিভুক্তিকরণ আছে, তাদের কাউকে পরিবর্তন করা যাবে না। বলা হয়েছে যে ওয়াকআপ সম্পত্তি, যে ওয়াক ফর ইউজার বলে যে সম্পত্তিটা আছে তাতেও কোনো হাত দেওয়া যাবে না। 3 নম্বর বলা হয়েছে যে ওয়াকআপ সম্পত্তি মানে ওয়াকআপ বোর্ড এবং ওয়াকআপ কাউন্সিল এখনই গঠন করা যাবে না এবং সেটাও বন্ধ রাখতে হবে। তার 3টে জায়গাতে স্টে হওয়ার সম্ভাবনা প্রবল আছে বলে মনে হচ্ছে। সঞ্জীব খান্নার মতো বিচারপতিদের কাছে একটাই প্রত্যাশা, যে সঞ্জীব খান্নারা আমরা প্রত্যাশা করি এই কারণেই যে সঞ্জীব খান্না এখনও পর্যন্ত যে কথাগুলো তিনি বলেন সেটা কিন্তু রায়ে কার্যকরী করেন। এটা খুব কম যাদের মধ্যে দেখা যায়। তারা হয়তো পর্যবেক্ষণ করছে আলাদা, আবার রায় দেওয়ার সময় চেঞ্জ করছেন, কিন্তু তা করছেন না সঞ্জীব খান্না। সঞ্জীব খান্না খুব কড়া ধাতের প্রধান বিচারপতি। একই সঙ্গে দেখব পরবর্তী যিনি প্রধান বিচারপতি হতে চলেছেন তিনি দলিত সম্প্রদায়ের মানুষ হলেও তিনিও যথেষ্ট কড়া বিচারপতি বলেই আমাদের কাছে খবর। যাই হোক, এখন এবার মোদি খেলাটা শুরু করে দিচ্ছে, নরেন্দ্র মোদি। সেটাই গোপন খবর আজকের আপনাদের সামনে বলি। মোদিজি একটা নতুন থিওরি বার করেছেন। সরকার পক্ষ তো সমালোচনা করছে, সরকার পক্ষ তো ওয়াকআপ অ্যাক্টের পক্ষে আছে, নয়া ওয়াকআপ অ্যাক্টের পক্ষে আছে, বিজেপি শাসিত 6টা রাজ্য সরকার ওয়াকআপ অ্যাক্টের পক্ষে আছে। এবার উল্টো দিকে আমরা যদি দেখি যে মুসলিম পক্ষ বা যারা অন্যান্য যারা এটা কেস করেছেন তাদের বক্তব্য, তারা একটা আলাদা পক্ষ। এবার মুসলমানদের কোনো পক্ষ ছিল না, মুসলমানদের কাছ থেকে কোনো পক্ষ কিন্তু এই অ্যাক্টকে অর্থাৎ সংশোধিত ওয়াকআপ আইনকে সমর্থন করে কোনো পক্ষ সুপ্রিম কোর্টে আবেদন করেনি। কিন্তু এবার দেখা গেল বোরহা মুসলমানদের দিয়ে, বোরহা মুসলমান আছে না, গুজরাটি বোরা মুসলমান, তাদেরকে দিয়ে একটা আবেদনপত্র জমা দেওয়া হয়েছে এই ওয়াকআপ অ্যাক্টের পক্ষে কথা বলার জন্য। তাদের পক্ষে লয়ার দাঁড়িয়েছে হরিশ সালভে, বিখ্যাত লয়ার, ভারতবর্ষের কেন আমরা যদি মনে করি আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ একজন লয়ার উনি, এবং তাকে এই মামলায় তাকে নিয়োগ করেছে বোরা মুসলমানরা। তাদের বক্তব্য হবে যে মোদী সরকার যে ওয়াকআপ আইনটা এনেছে এটা সর্ব সঠিক এবং এটা যথোপযুক্ত এবং মুসলমান সমাজের স্বার্থে এনেছে, এই কথাটা তারা সুপ্রিম কোর্টে বলবে। আমরা জানি কদিন আগে বোরা মুসলমানদের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে। শুধু নিজে চা খাইয়েছেন তা নয়, ওদেরকে আবার মানে রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন চা খাওয়া, যেমন চা পানের আমন্ত্রণ করে রাষ্ট্রপতির কাছেও পাঠিয়ে দিয়েছেন। সব মিলিয়ে মোদিজির নতুন কৌশল, এই কৌশলে কি সঞ্জীব খান্না মাথা নিচু করবেন?
বা ঘাবড়ে যাবেন? শেষ পর্যন্ত কি সরকারের কাছে আত্মসমর্পণ করবেন? প্রশ্ন এখানে। প্রশ্ন, শেষ পর্যন্ত কি ওয়াকফ অ্যাক্টের পরিবর্তন তিনি করবেন, নাকি যেহেতু সংসদ এই ওয়াকফ অ্যাক্ট পাস করেছে তাই এটাকে ছাড় দিয়ে দেওয়া হবে? সংবিধানের বাধ্যবাধকতা দেখিয়ে সুপ্রিম কোর্ট সংবিধানের রক্ষাকর্তা হিসাবে এই আইনের কি কোনো ধারার উপরে স্থগিতাদেশ দেবেন, কিংবা এই কোনো ধারাকে বাতিল করার কথা বলবেন? সেটা এখন কোটি টাকার প্রশ্ন। কারণ এই গতকাল সোমবার সুপ্রিম কোর্টে পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে যে আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতি বি.আর. গভাইয়ের এজলাসে, সেখানে কিন্তু তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে আপনারা কি বলতে চাইছেন আমরা রাষ্ট্রপতিকে নির্দেশ দেব রাষ্ট্রপতি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করুন? এ ধরনের আবেদন নিয়ে আসবেন না। এর ফলে এটা স্পষ্ট হচ্ছে যে সুপ্রিম কোর্ট এখন খুব বুঝতে পেরেছে যে তাদেরকে একটু কড়া হতে হবে, এবং সুপ্রিম কোর্ট যদি সংবিধানের পথে চলে, সুপ্রিম কোর্ট যদি সংবিধান মেনে তার রায়গুলো দিতে শুরু করে দেয়, তাহলে মনে রাখবেন মোদী সরকারের বিপদ ঘনিয়ে আসবেন। মনে রাখবেন মোদী কিন্তু 240-এ আছে, 272-এ নেই। সুতরাং একবার যদি কোনো কারণে ওয়াকফ অ্যাক্টের সংশোধন হয়ে যায়, কোনো ধারার উপরে যদি স্থগিতাদেশ দিয়ে দেয় সুপ্রিম কোর্ট, তাতেই কিন্তু অনেকটাই বেকায়দায় পড়ে যাবেন নরেন্দ্র মোদী, এবং শেষ পর্যন্ত হয়তো রাজনীতিতে টাটা জানিয়ে চলে যাবেন। এ নিয়ে করব নরেন্দ্র মোদী খুব তাড়াতাড়ি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে সন্ন্যাস নিচ্ছেন। আপনারা কি জানেন না? সেটা নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব। আমাদের এই ভিডিও অবশ্যই ভালো লাগছে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব হন, মানুষকে সাবস্ক্রাইব হওয়ার জন্য উৎসাহিত করুন। মনে রাখবেন একটি মাত্র চ্যানেল যে ডান দিকেও নেই বাম দিকেও নয়, তার নাম বাংলার জনরব। আমরা মেহনতি মানুষের পক্ষে নয়, আমরা সর্বহারার পক্ষে বলবো না, আমরা করব ন্যায় এবং সত্যের পক্ষে। ন্যায় এবং সত্য যা বলবে সেটাই আমাদের দায়িত্ব। সেই কণ্ঠকে বাঁচিয়ে রাখার জন্য আপনাদের সকলের দায়িত্ব। শুধু এটাকে শেয়ার এবং বেশি বেশি করে দেখা, মানুষের কাছে পৌঁছে দেওয়া। আজ এই পর্যন্ত।